আহ, এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি 2 বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি খাতে না, সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নিব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে 2468 জন হচ্ছে গত 100 দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে 59,296 জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন। ড্রাইভিং ট্রেনিং আছে, তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো, পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি। এখানে প্রায় 6টা মন্ত্রণালয়ের তালিকা আছে। একসাথে টোটালের মধ্যে আছে। না, ট্রাফিকে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে, তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 700 জন। আর তার মধ্যে ইতিমধ্যেই কাজে যুক্ত হয়ে গেছে 214 জন। বিসিবিতে অনেক অগ্রগতি এনেছেন, আপনারা প্রেজেন্টেশনে উপস্থাপন করেছেন। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে বলেছেন যে বিসিবি এখন চলছে জোড়াতালি দিয়ে, যারা আছেন তারা চেষ্টা করছেন, এখানে আরো সমন্বয় করা হবে কিনা, আরো মানে কাজ। দেখুন, খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে। বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না, তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল, সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যেই আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি। আপনি একবার স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি মনে হয় দুর্নীতি মহাসাগরে এসে পড়েছি এই ক্রীড়াঙ্গন পরিচালনা করতে গিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে যে ফেডারেশনগুলো, সঞ্চালনের ফেডারেশন, তাদের ম্যাক্সিমামই হচ্ছে কোনো প্রকার অর্জন নাই ইন্টারন্যাশনাল। তারা বছরের পর বছর তারা সরকারের ফান্ড খরচ করছে এবং যেই আপনি সংস্থা এনেছেন, কিন্তু অনেকগুলো ফেডারেশনই তাদের অনেক লোন রেখে দিয়ে গেছে। আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে বর্তমানে নতুন কমিটি এসেছে, নির্বাচিত কমিটি, কাজী সালাউদ্দিন, তিনি প্রায় 33 কোটি টাকা লোন রেখে গিয়েছেন। হ্যাঁ, যেটার কোনো আসলে হিসাব তিনি দিয়ে যান না। এটা তো এই দায়িত্ব বাংলাদেশ সরকারের কিংবা ফুটবল ফেডারেশনই পরিশোধ করতে হবে। হ্যাঁ, এখন তারা এই দায়িত্ব আর নেবে না। এতদিন বিচার করা যায় না, ফিফা হস্তক্ষেপ করবে বা এরকম একটা বিষয় ছিল। এখন তো তারা সেই ব্যাপারটা নাই। সুতরাং এখন কি তাদের বিচার কিংবা তাদের হিসাব কিতাব দেওয়ার আওতায় আনা হবে কিনা? শুধু বাফ হবে না, প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসিত আপনারা জানেন, মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটু এক্সপ্লাইট করতে পারি, আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। তবে দিন শেষে সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে। এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে, বিকজ ওনাদের রিলেটেড ইস্যুস, ওনাদেরকে আপনারা এই জবাবদিহিতাটার মধ্যে আনবেন, যেহেতু আপনারা স্পোর্টস সাংবাদিকতা করেন অনেকে। এবং একই সাথে আমরা দেখেছি যে আমাদের যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায়, কিন্তু আসলে 4-5টা চুক্তি হয়ে গেছে এক একটা দোকানে, এবং বারবার হাত বদল হতে হতে সেটার ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় 7-8 হাজার, কিন্তু আসল ভাড়া 2 লাখের কাছে গেছে। তো সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে। সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি, এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব। আপনার 100 দিনে আমরা খুব সুন্দর কর্মকাণ্ড হবে, আপনার 100 দিনের কর্মকাণ্ড মাননীয় সচিব মহোদয় খুব সুন্দরভাবে উপস্থাপন করে আমরা সবাই দেখলাম, ধন্যবাদ আপনাকে। এখানে সচিব মহোদয় যে উল্লেখ করেছেন যে তিনটা স্টেডিয়াম রিপেয়ারের জন্য প্রায় যুব ক্রীড়া মন্ত্রণালয় বেশ কয়েক রেকর্ড করতেছে, আরো 30 কোটি টাকা। আমরা জানি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় সরকারের বাজেট খুবই সীমিত, কিন্তু এর মধ্যে আপনারা উদার মানসিকতার কারণে আপনি 30 কোটি টাকা ক্রিকেট বোর্ডের বা সংস্থার জন্য ব্যয় করছেন। কিন্তু খেলাটা ব্যয় হবে ক্রিকেট বোর্ড বা বিপিএলের জন্য। ক্রিকেট বোর্ড যেহেতু অনেক শক্তিশালী ফেডারেশন, তাদের 900 কোটি টাকা 1000 কোটি টাকা এফডিআর রয়েছে, তারা কিন্তু সেখানে চাইলেই করতে পারতো। ক্রিকেট বোর্ড আপনার মনে হয় যেটা সামনে যে সংস্কারগুলো হবে বা আপনারা করবেন, ক্রিকেটের সংস্কারটা ক্রিকেট বোর্ডের উপর আপনাদের করে দেওয়া উচিত, জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয় চাপটা করবে। আর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে যে ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ কয়েক কোটি টাকা পায়, 50-70 এবং টিকিট মানে সেই বছর আগে থেকে ক্রিকেট বোর্ড মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণ থাকলেও তাদের সেগুলো ক্লিয়ারই করে না। চিঠি পর চিঠি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু ক্রিকেট বোর্ড তার ক্লিয়ার এখন কোনটা বলেন তার টাকা পাবে। এই যে বিষয়টা যে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ড টাকা পাবে এবং নিয়ন্ত্রণটা, এটা আশা করি আপনি এই বিষয়টা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে মাননীয় উপদেষ্টার মধ্যে আপনি বেশ কয়েকটা নীতিমালা করেছেন যেটা ক্রীড়া সামগ্রী গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ক্রীড়া করার সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। জাতীয় ক্রীড়া পুরস্কার বিগত সময়গুলোতে সবসময় হয়েছে, কোনো সময় দলীয় প্রভাব থাকে, বিভিন্ন সহযোগী থাকে। জাতীয় ক্রীড়া পুরস্কার সারা জীবন যারা খেলোয়াড় থাকে সারা জীবন স্বীকৃতি তার জাতীয় ক্রীড়া পুরস্কার পাবে, কিন্তু সেই পুরস্কারটা কোনো সময় যোগ্য লোকরা পায় না। জাতীয় ক্রীড়া পুরস্কারের সুনির্দিষ্ট নিতে পারে আপনি করবেন কিনা, আপনার সবাই একটা পুরস্কার আমরা দেখতে পাবো। হ্যাঁ, জাতীয় ক্রীড়া পুরস্কারের যে বিষয়টা সেটার জন্য একটা কমিটি থেকে যারা হচ্ছে জাতীয় পুরস্কারের কার্যক্রমগুলো করে থেকে, আপনারা জানেন যে সবগুলো কমিটিতেই আগে আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরা ছিল, এবং ওইখানেও প্রকৃত যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত ছিল না। তো সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি, করার মাধ্যমে যে ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কার সেটা রক্ষা করা হবে। এবং স্টেডিয়ামগুলো আসলে সরকারের, এবং এগুলো আমরা কিছু বিসিবিকে দেয়া আছে ব্যবহারের জন্য। তো ক্রীড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে যার যেটা কাজ তার সেটা বাস্তবায়ন করা উচিত। আমাদের কাজ হচ্ছে এই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলো খেলার উপযোগী করে, স্পোর্টসের ব্যবহার উপযোগী করে ফেডারেশন কিংবা বোর্ডগুলোকে দেয়া, এবং এই কাজটা, এই দায়িত্বটা আমরা আমাদের দিক থেকে পালন করতে চাই। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না। এবং যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফেব কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। আচ্ছা, আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক, যদিও এখন আমি সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, তবে গত 100 দিনে ছিলাম, সেই বিষয়ক একটা ব্রিফিং আছে। তো সেটা একটু মাননীয় উপদেষ্টা, আমার নাম মুশফিকুর রহমান, আমি ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার, স্পোর্টস নিয়ে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে 100 দিন পার করেছেন আপনারা, এবং আমরা যতটুকু দেখেছি যে একটা উন্নয়নের সিঁড়িতে বা সংস্কারের একটা সিঁড়িতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন উঠছে। এই অবস্থায় বিশেষ করে ফুটবল এবং ক্রিকেটটা বাদে বাকি খেলাগুলো অনেকটাই স্থবির রয়েছে। অ্যাডও কমিটি দেওয়া হচ্ছে,
কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমি মনে করি যে ক্রীড়াই হচ্ছে একমাত্র একতাবদ্ধ করার একটা প্ল্যাটফর্ম। সেই জায়গায় ফেব্রুয়ারিতে এসএ গেমস, সাউথ এশিয়ান গেমস হবার কথা পাকিস্তানে, সেটার এখনো কোনো তাদের পক্ষ থেকে কোনো রকমের ইয়েস বা নো কোনো কিছু আসেনি। তো এই জায়গায় বাংলাদেশ সরকার এই গেমসটার আয়োজন করতে পারে কিনা, যদি সুযোগটা আসে বাংলাদেশ সরকার এই গেমসটা আয়োজন করবে কিনা, ফর দ্য রিজন অফ যে এমন একটা আয়োজন যদি হয় সাউথ এশিয়ান পর্যায়ের একটা বড় আয়োজন, সেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেমন পুরো বাংলাদেশের পরিবেশটাতেই একটা স্থিতিশীলতা আনার একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে বলে আমি মনে করি। স্পোর্টস এমন একটা জিনিস, বাংলাদেশের মানুষ অনেক বেশি স্পোর্টস পছন্দ করে, এবং স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আমরা দলমত নির্বিশেষে সবাই এক জায়গায় আসতে পারি, এবং সবার সেটার দিকে বিশেষ দৃষ্টি থাকে। যেমন গতকালকে মালদ্বীপের সাথে যখন আমরা জিতলাম, যে দেশের মানুষের সবার একটা উৎসব মুখর পরিস্থিতি তৈরি হয়। তো অবশ্যই সেই জন্য আমাদের একটা বিশেষ নজর আছে, এবং এই জন্য আপনারা দেখেছেন যে বিপিএলকে কেন্দ্র করে আমরা একটা ইয়ুথ ফেস্টিভ্যাল সারা দেশে করার পরিকল্পনা হাতে নিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি স্বয়ং আমাদেরকে ডিজাইনিং এবং আইডিয়ার ক্ষেত্রে সহায়তা করছেন, এবং যেই সাফের ব্যাপারে যেটা বললেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব, কিন্তু যেহেতু এখনো আমাদের ওই ধরনের কোনো অ্যাপ্রোচ কিংবা আলোচনা হয়নি, তাই এখনই কিছু বলতে পারছি না। এই মুহূর্তে আমাদের